এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিরিয়ডিক টেবিল। তাহলে পিরিয়ডিক টেবিলের এটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে পিরিয়ডিক টেবিলের প্রথম দিকে যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা কিছুটা আলোচনা করেছি। তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছি যে পিরিয়ডিক টেবিল কি। পিরিয়ডিক টেবিল হচ্ছে অধ্যয়নের সুবিধার জন্য মৌলগুলোকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কতগুলো পর্যায় এবং শ্রেণী অনুসারে সাজানো হয়েছে, আর তাকেই বলা হচ্ছে পিরিয়ডিক টেবিল। আর এই পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে বহু বছর বিজ্ঞানীদের গবেষণার ফলে। তাহলে পিরিয়ডিক টেবিল তৈরির প্রথম দিকে যে সমস্ত বিজ্ঞানী তাদের এই গবেষণা করেছিল এবং যে মতবাদ পিরিয়ডিক টেবিল সম্পর্কে দিয়েছিল সেই বিষয়গুলো আমরা গতদিন আলোচনা করেছি। তাহলে বাকি যে অংশটা রয়েছে আজ আমরা সেই অংশটাকেই পড়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে এখানে পিরিয়ডিক টেবিল দেওয়া রয়েছে। যেরকম আমরা গতদিন পিরিয়ডিক টেবিলের যে বিজ্ঞানীদের মতবাদ পড়েছিলাম তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ডোবেরিনার। কে ছিল? ডোবেরিনার। আর ডোবেরিনার পিরিয়ডিক টেবিল সম্পর্কে কি মতবাদ দিয়েছিল? ত্রয়ী সূত্র। কি দিয়েছিল? ত্রয়ী সূত্র। ডোবেরিনারের পরে যে অংশটা পড়া হয়েছিল বা যে বিজ্ঞানীকে পড়া হয়েছিল তার নাম হচ্ছে নিউল্যান্ড। কে ছিল? নিউল্যান্ড। আর নিউল্যান্ড পিরিয়ডিক টেবিল সম্পর্কে কি মতবাদ দিয়েছে? অষ্টক সূত্র দিয়েছে। অষ্টক সূত্র। এছাড়া পড়া হয়েছিল ম্যান্ডেলিপ। আর ম্যান্ডেলিপ পিরিয়ডিক টেবিল সম্পর্কে কি মতবাদ দিয়েছে আমরা সেগুলো পড়েছি। ম্যান্ডেলিপকে বলা হয় পিরিয়ডিক টেবিলের জনক। পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয়? ম্যান্ডেলিপকে। এবং তিনি যে মতবাদগুলো দিয়েছে সেই বিষয়গুলো আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে আজকে আমরা যে বিজ্ঞানী সম্পর্কে পড়ব তিনি হচ্ছেন মোসলে। কি আছে? মোসলে। আর এই মোসলেকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? মোসলেকে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ম্যান্ডেলিপ হচ্ছে পর্যায় সারণীর জনক। তিনি প্রথম মোটামুটি একটা বিজ্ঞানসম্মত পর্যায় সারণী তৈরি করেছিলেন। এই কারণে ম্যান্ডেলিপকে পর্যায় সারণীর জনক বলা হয়েছে। কিন্তু ম্যান্ডেলিপের সেই পর্যায় সারণীকে আরও মডিফিকেশন করে একদম নির্ভুলভাবে তৈরি করেছেন মোসলে। এই কারণে মোসলেকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। তাহলে মোসলে কিভাবে এই পর্যায় সারণী তৈরি করেছিলেন? এই পর্যায় সারণী তিনি তৈরি করেছিলেন পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে। যেমন ম্যান্ডেলিপ তোমার মৌলগুলোকে সাজিয়েছিল পারমাণবিক ভর অনুসারে, কিন্তু মোসলে পারমাণবিক ভর অনুসারে না সাজিয়ে মৌলগুলোকে পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে সাজিয়েছেন। তাহলে মোসলে কি করেছেন? মোসলে আবিষ্কার করেছেন হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কে আবিষ্কার করেছে? মোসলে। মোসলে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কের জনক, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক তিনি আবিষ্কার করেছেন। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক সম্পর্কে তিনি কি বলেছেন? পরমাণুতে প্রোটনের সংখ্যাকেই বলা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। তার মানে গিয়ে দাঁড়ালো মোসলে তোমার পিরিয়ডিক টেবিলে যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে তিনি সাজিয়েছেন। কি করেছেন? পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে। তাহলে মোসলে তোমার পিরিয়ডিক টেবিলের মৌলগুলোকে কিভাবে সাজিয়েছেন? পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে। এছাড়া তিনি কি করেছেন? এছাড়া তিনি একই ধর্ম বা গুণ বিশিষ্ট মৌলগুলোকে একই সারণীতে রেখেছেন। তিনি কি করেছেন? একই গুণ বা ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একই সারণীতে রেখেছেন। এই কারণে মোসলের যে পিরিয়ডিক টেবিল সেই পিরিয়ডিক টেবিলের শ্রেণীগুলো উঁচু নিচু হয়েছে। তাহলে আমরা এখানে দেখছি যেমন এখানে যে পিরিয়ডিক টেবিল দেওয়া রয়েছে মোসলের, এই মোসলের পিরিয়ডিক টেবিলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা শ্রেণী উঁচু, আবার একটা শ্রেণী নিচু, তার থেকে নিচু, আবার উঁচু, আবার নিচু। তাহলে পিরিয়ডিক টেবিলের এই শ্রেণীগুলো উঁচু নিচু কেন হয়েছে? এর কারণ হচ্ছে মোসলে একই গুণ বা বৈশিষ্ট্যযুক্ত বা একই ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে
একই শ্রেণীতে রেখেছেন। আর এই একই মূল গুণ বা বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলোকে একই শ্রেণীতে রাখার কারণে তোমার এই পিরিয়ডিক টেবিলের শ্রেণীগুলো উঁচু নিচু হয়েছে। তাহলে এই কারণে তোমার শ্রেণীগুলো কি হয়েছে? উঁচু নিচু হয়েছে। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে মোসলে তোমার মৌলগুলোকে সাজিয়েছেন এবং একই ধর্ম বা গুণ বিশিষ্ট মৌলগুলোকে তিনি একই শ্রেণীতে রেখেছেন। এছাড়া মোসলে তোমার যে পিরিয়ডিক টেবিল তৈরি করেছেন তাতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী উল্লেখ করেছেন। 18টি শ্রেণী। তাহলে মোসলের পর্যায় সারণীর পর্যায় কটা? 7টা এবং শ্রেণী কটা? 18টি। তাহলে 7টি পর্যায় এবং 18টি শ্রেণীর কথা উল্লেখ করেছেন হচ্ছে মোসলে। আর এই 7টি পর্যায় এবং 18টি শ্রেণীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। কটা আছে? 118টি। তাহলে আধুনিক পর্যায় সারণীতে মোট মৌল কটা রয়েছে বা বর্তমান পর্যায় সারণীতে মোট মৌল কটা রয়েছে? 118টি। আর এই 118টি মৌলের মধ্যে 94টি হচ্ছে প্রাকৃতিক। 94টি হচ্ছে প্রাকৃতিক, ঠিক আছে। আর তোমার হচ্ছে 24টি হচ্ছে কৃত্রিম। তাহলে 24টি হচ্ছে কৃত্রিম। তাহলে 94টি হচ্ছে প্রাকৃতিক এবং 24টি হচ্ছে কৃত্রিম। এই 118টি যে মৌল পিরিয়ডিক টেবিলে মোট রয়েছে তার মধ্যে। তাহলে আমরা এটা পেলাম। এছাড়া তিনি দেখিয়েছেন যে এই 118টি মৌলের মধ্যে 91টি হচ্ছে ধাতু। কটা রয়েছে ধাতু? 91টি ধাতু। এছাড়া কি রয়েছে? 91টি ধাতু এবং 20টি হচ্ছে অধাতু। 20টি কি আছে? অধাতু। আর 7টি হচ্ছে তোমার ধাতু কল্প। তাহলে মোসলের পিরিয়ডিক টেবিলে মোট মৌল কটা রয়েছে? 118টা। তার মধ্যে প্রাকৃতিক কটা রয়েছে? 94টা। কৃত্রিম কটা রয়েছে? 24টা। ধাতু কটা রয়েছে? 91টি। অধাতু কটা রয়েছে? 20টা। ধাতুকল্প কটা রয়েছে? 7টি। এ হচ্ছে মোসলের পিরিয়ডিক টেবিলের যে মৌলের অবস্থান সেইগুলো। তাহলে এগুলো মোসলে বলেছে। তাহলে এইবার আমরা যে পিরিয়ডিক টেবিল রয়েছে সেই পিরিয়ডিক টেবিলের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা সেগুলো দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীকে 4টে ব্লকে ভাগ করা হয়েছে। কটা ব্লকে ভাগ করা হয়েছে? 4টে। তাহলে প্রথম দুটো সারণী রয়েছে একে বলা হয়েছে এস ব্লক। কি বলা হয়েছে? এস ব্লক। মাঝের যে লাল কালারের যে সারণীগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে তোমার ডি ব্লক। কি আছে? ডি ব্লক। এবং শেষের দিকে যে হলুদ কালারের যে ব্লকগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে তোমার পি ব্লক। এবং নিচের দিকে যে অংশটা রাখা হয়েছে এটার নাম দেওয়া হচ্ছে তোমার এফ ব্লক। এটা কি নামকরণ করা হয়েছে? এটা নামকরণ করা হয়েছে এফ ব্লক। তাহলে আধুনিক পর্যায় সারণীকে কটা ব্লকে ভাগ করা হয়েছে? 4টে ব্লকে ভাগ করা হয়েছে। প্রথম দুটো সারণী নিয়ে তৈরি করা হয়েছে এস ব্লক। মাঝের 10টা সারণী নিয়ে তৈরি করা হয়েছে ডি ব্লক। শেষের 6টা সারণী নিয়ে তৈরি করা হয়েছে পি ব্লক। এবং নিচের যে ভারী মৌলগুলোকে রাখা হয়েছে সেটাকে রাখা হয়েছে এফ ব্লকে। তাহলে এই হচ্ছে তোমার টোটাল 4টে ব্লক। এবং এই 4টে ব্লকের মধ্যে প্রথম যে ব্লক রয়েছে এই ব্লক সম্পর্কে
আমাদের আলোচনা করতে হবে, প্রত্যেকটি ব্লকেই আলোচনা করতে হবে। তাহলে আজকে আমরা এস ব্লকের যে মৌলগুলো রয়েছে তার বৈশিষ্ট্য কী আছে, তার ব্যবহার কী আছে, নাম কিভাবে আমরা মুখস্থ রাখতে পারি ট্রিক্সের মাধ্যমে, সেই বিষয়গুলো পড়া হবে। তাহলে আমরা দেখবো, এটাকে সরিয়ে দিই, শুধুমাত্র এস ব্লকটার কাছে থাক। তাহলে এস ব্লক সম্পর্কে আমরা দেখব যে এস ব্লকে কি বলা হয়েছে। এস ব্লকে তাহলে প্রথম দুটো সারণীকে কি ব্লকে রাখা হয়েছে, এস ব্লকে। তাহলে এস ব্লকের মধ্যে সারণী কটা রয়েছে, দুটো। তাহলে আমরা আজকে জানবো হচ্ছে এস ব্লক সম্পর্কে। এস ব্লক, এস ব্লক। তাহলে প্রথম যে দুটো সারণী রয়েছে এই সারণী দুটোকে এস ব্লক বলা হয়েছে কেন? এর কারণ হচ্ছে এর মধ্যে যে মৌলগুলো রয়েছে এই মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষে গিয়ে এস অক্ষর আসে। এই কারণে প্রথম দুটো সারণীর যে মৌলগুলো রয়েছে একে রাখা হয়েছে এস ব্লকে। তাহলে এস ব্লকে কেন? ওই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে সবার শেষে কোন অক্ষর আসবে, এস অক্ষর আসে। এই কারণে এর নামকরণ করা হয়েছে এস ব্লক। ঠিক আছে, তাহলে নামকরণ করা হয়েছে এস ব্লক। এছাড়া তোমার এস ব্লকের মধ্যে যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্তমান। তাহলে আমরা দেখি সেই বৈশিষ্ট্যগুলো কি আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এস ব্লকের মধ্যে সমস্ত মৌলগুলো হচ্ছে তোমার নমনীয়। কি আছে? নমনীয়, হালকা, ক্রিয়াশীল, এবং ক্ষারধর্মী। কি রয়েছে? ক্ষারধর্মী। তাহলে এস ব্লকের যে মৌলগুলো রয়েছে তার সেই মৌলগুলোর প্রধান বৈশিষ্ট্য কি আছে? সমস্ত মৌলগুলো নমনীয়, হালকা, ক্রিয়াশীল এবং ক্ষারধর্মী প্রকৃতির হয়ে থাকে তোমার এস ব্লকের মৌলগুলো। ঠিক আছে, তাহলে এস ব্লকের মৌলগুলোর প্রধান বৈশিষ্ট্য নমনীয়, হালকা, ক্রিয়াশীল এবং ক্ষারধর্মী বিশিষ্ট হয়। আর এই কারণে তোমার এস ব্লকের যে মৌলগুলো এগুলোকে তোমার শুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। শুদ্ধ অবস্থায় কি হয়? পাওয়া যায় না। এটাকে কিভাবে পাওয়া যায়? অশুদ্ধ অবস্থায়। অশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাহলে অশুদ্ধ অবস্থায় কিভাবে? এটা শিলার সঙ্গে বা খনিজের সাথে মিশে অবস্থান করে, এককভাবে এটাকে পাওয়া যায় না, কোনো না কোনো পদার্থের সঙ্গে মিশ্রিত অবস্থায় এটাকে পাওয়া যায়। এর কারণ কি? কারণ এটা নমনীয়, হালকা, ক্রিয়াশীল বলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে এস ব্লকের মৌলগুলোকে আমরা শুদ্ধ অবস্থায় কখনোই পেতে পারি না, এটাকে সবসময় পাওয়া যায় হচ্ছে অশুদ্ধ অবস্থায়, অর্থাৎ কোনো না কোনো উপাদানের সাথে এটা মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার এস ব্লকের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর যে সাধারণ বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব যে এস ব্লকের এই মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি বা মুখস্থ রাখতে পারি। এর জন্য আমাদের ট্রিক্স ব্যবহার করতে হবে, ইন্টারেস্টিং ট্রিক্স রয়েছে, তার সাহায্যে আমরা এগুলো একদম সহজেই মনে রাখতে পারবো। আর এমনি সাধারণভাবে সমস্ত মৌলগুলোকে মনে রাখা সারণী অনুসারে খুবই কঠিন কাজ। তাহলে আমাদের এই ট্রিক্সের মাধ্যমে এটাকে খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারবো। তাহলে ট্রিক্সটা কি আছে? প্রথমে যে সারণীটা রয়েছে এই সারণীর মৌলগুলো আমরা পর উপর থেকে নিচের দিকে মনে রাখবো ট্রিক্সের মাধ্যমে। তাহলে কি আছে ট্রিক্স? ট্রিক্স হচ্ছে তোমার হেলিনাকি, রবসে ফরিয়াদ। কি আছে? ফরিয়াদ, হেলিনাকি, রবসে ফরিয়াদ। তাহলে প্রথম যে সারণী রয়েছে এই সারণীর মৌলগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে হেলিনাকি, রবসে ফরিয়াদ। আমাদের এটা মনে রাখতে হবে, হেলিনাকি, রবসে ফরিয়াদ। তাহলে হের মাধ্যমে বোঝানো হয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, না সোডিয়াম, কি মানে হচ্ছে কে পটাশিয়াম, রব রুবিডিয়াম, সিএস, ফরিয়াদ
এপার এপার, তাহলে সিজিয়াম ফ্রেন্সিয়াম। তাহলে হেলি নাকি রবসে ফরিয়াত। তাহলে হেলি নাকি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম। আমরা সহজেই মনে রাখতে পারছি। তাহলে কি হেলি নাকি রবসে ফরিয়াত। তাহলে হে মানে এইচ, লি মানে এলআই, লিথিয়াম না মানে এনএ, সোডিয়াম কি মানে কে, পটাশিয়াম রব আরবি, রুবিডিয়াম সে সিএস, সিজিয়াম ফরিয়াত এপার, ফ্রেন্সিয়াম। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই সমস্ত পিরিয়ডিক টেবিলের যতগুলো মৌল রয়েছে আমরা খুব সহজেই মনে রাখার জন্য ট্রিক্স ব্যবহার করব এবং তাতে আমাদের সহজে মনে থাকবে। তাহলে এখানে যে মৌলগুলো আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখলাম, অর্থাৎ প্রথম সারণীতে এই মৌলগুলো রয়েছে হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এটা পেয়েছি, হেলি নাকি রবসে ফরিয়াত। আবার এই মৌলগুলোর আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এককভাবে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো তোমার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, বিশেষ করে রেলের পরীক্ষাতে এসে থাকে। তাহলে সেই বিশেষত্বগুলো আমাদের পড়তে হবে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন মৌলের বৈশিষ্ট্য কি আছে? সব থেকে হালকা গ্যাস। তাহলে সব থেকে হালকা গ্যাস বা মৌল। তাহলে সব থেকে হালকা গ্যাস বা মৌল কোনটা? হাইড্রোজেন। পিরিয়ডিক টেবিলের মধ্যে এস ব্লক তো অবশ্যই পিরিয়ডিক টেবিলের মধ্যেই সব থেকে হালকা গ্যাস বা মৌল হচ্ছে তোমার হাইড্রোজেন। আর হাইড্রোজেন তোমার তার নিজের যে ক্যারেক্টার সেটা পরিবর্তন করে, কখনো ক্ষারধর্মী মৌলের রূপ ধারণ করে, আবার কখনো হ্যালোজেন মৌলের রূপ ধারণ করে। এই কারণে হাইড্রোজেনকে বলা হয়েছে ভবঘুরে মৌল। তাহলে হাইড্রোজেনকে কি বলা হয়? ভবঘুরে মৌল। তাহলে ভবঘুরে মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে। তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে লিথিয়াম। তাহলে সব থেকে হালকা গ্যাস বা মৌল। এরপর হচ্ছে তোমার লিথিয়াম। তাহলে লিথিয়ামের বিশেষ কিছু বৈশিষ্ট্য তোমার রয়েছে। লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু। কি আছে? লিথিয়াম হচ্ছে তোমার হালকা, সব থেকে হালকা ধাতু। আর এটা কি ছিল? হালকা গ্যাস বা মৌল। হাইড্রোজেন তাহলে সব থেকে হালকা ধাতু কি? লিথিয়াম। এরপরে আছে কি? সোডিয়াম। তাহলে সোডিয়ামের এরকম কিছু বিশেষত্ব রয়েছে। যেমন সোডিয়াম হচ্ছে চাকু দ্বারা কাটা যায়। কি করা যায়? চাকু দ্বারা একে কাটা যায়, কাটা সম্ভব। তাহলে সোডিয়ামকে কি দ্বারা? চাকু দ্বারা কাটা যায়। পরীক্ষায় এসেছে এর আগে, চাকু দ্বারা কাটা হয়। আর একে সংরক্ষণ করা হচ্ছে কেরোসিন তেলে। কেরোসিন তেলে একে সংরক্ষণ করা হয়। তাহলে সোডিয়ামকে চাকু দ্বারা কাটা যায় এবং একে কেরোসিন তেলে সংরক্ষণ করে রাখা যায়। এই হচ্ছে সোডিয়ামের বিশেষত্ব। পরে কি রয়েছে? পটাশিয়াম। পটাশিয়ামকে কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহার করা হয়। কি করা হয়? পটাশিয়াম কৃষিক্ষেত্রে তোমার সার হিসাবে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে রুবিডিয়াম আর হচ্ছে সিজিয়াম। সিজিয়াম। এই রুবিডিয়াম আর হচ্ছে সিজিয়াম পারমাণবিক ঘড়িতে, কিসে? পারমাণবিক ঘড়িতে ব্যবহার করা হয়। তাহলে রুবিডিয়াম এবং সিজিয়াম পারমাণবিক যে ঘড়ি রয়েছে সেই পারমাণবিক ঘড়িতে ব্যবহার করা হয়। এছাড়া তোমার উপগ্রহেও যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়েছে মহাকাশ স্টেশন, ওইগুলোতেও তোমার এই সিজিয়াম রুবিডিয়াম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে সিজিয়াম আর হচ্ছে রুবিডিয়ামের বিশেষত্ব, কিসে? পারমাণবিক ঘড়িতে ব্যবহার করা হয়। লাস্ট রয়েছে ফ্রেন্সিয়াম। ফ্রেন্সিয়াম হচ্ছে পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। তাহলে ফ্রেন্সিয়াম কোথায় ব্যবহার করা হয়ে থাকে? পারমাণবিক চুল্লিতে এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথম শ্রেণীর যে মৌলগুলো রয়েছে কিভাবে মনে রাখবো? হেলি নাকি রবসে ফরিয়াত। অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম। আমাদের মনে রাখার সহজ সূত্র হেলি নাকি রবসে ফরিয়াত। এবং এই প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা যে বৈশিষ্ট্য রয়েছে বা ব্যবহার রয়েছে সেগুলো এখানে পড়ানো হলো।
তাহলে আমাদের কি রইল, দ্বিতীয় যে শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ওপর দিকে লম্বালম্বিভাবে মৌল সাজানো হয় সেটা শ্রেণী বলা হয়, আমরা প্রথম ক্লাসে বলেছি। তাহলে আমরা দ্বিতীয়টায় চলে যাব। তাহলে দ্বিতীয় যে শ্রেণী রয়েছে সেই শ্রেণী সম্পর্কে আমাদের পড়তে হবে। সেই শ্রেণীতে কি বলেছে দেখি আমরা। তাহলে এস ব্লকের কটা শ্রেণী রয়েছে? এস ব্লকের শ্রেণী রয়েছে হচ্ছে দুটি শ্রেণী বা সারণী। এস ব্লকে দুটি সারণী রয়েছে। তাহলে আমরা একটা সারণী জেনেছি, সেটা হচ্ছে প্রথম সারণী। তাহলে দ্বিতীয় সারণী ট্রিক্স, দ্বিতীয় সারণীর যে ট্রিক্স রয়েছে সেই ট্রিক্স, দ্বিতীয় সারণীর ট্রিক্স কি আছে? বেটা মাঙ্গে কার স্কুটার, বেটা মাঙ্গে কার স্কুটার কি আছে? কার স্কুটার, বাপ রাজি, বাপ রাজি। তাহলে বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। এটা হচ্ছে দ্বিতীয় যে সারণী রয়েছে সেই সারণীর মৌলগুলো মনে রাখার ট্রিক্স বা সূত্র। বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। তাহলে বেটা মানে হচ্ছে বিই, বেরিলিয়াম, এমজি, ম্যাগনেসিয়াম, কার সিএ, ক্যালসিয়াম, স্কুটার, স্কুটার কি বলেছি? স্কুটার এসআর, স্ট্রেনসিয়াম, স্কুটার বাপরাজি বিএ, বেরিয়াম আর বি, রেডিয়াম। তাহলে বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি, বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। তাহলে হচ্ছে ছটা মৌল। তাহলে দ্বিতীয় সারণীতে কটা মৌল রয়েছে? ছটা মৌল। তাহলে ছটা মৌল মনে রাখার সূত্র, বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। তাহলে বেটা বিই, বেরিলিয়াম, মাঙ্গে এমজি, ম্যাগনেসিয়াম, কার সিএ, ক্যালসিয়াম, স্কুটার এসআর, স্ট্রেনসিয়াম, বাপ মানে বিএ, বেরিয়াম, রাজি আরবি, রেডিয়াম। তাহলে আমরা সূত্রের সাহায্যে সহজেই মনে রাখতে পারছি। তাহলে এখানে দুটো ট্রিক্স, একটা হচ্ছে হেলিনা কি রবসে ফরিয়াদ, আর 2 নম্বর ট্রিক্স হচ্ছে বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। এর মাধ্যমে আমরা সহজেই এগুলোকে মনে রাখতে পারবো, নচেত এগুলো মনে রাখা কঠিন, পরপর মনে রাখা কঠিন বিষয়। তাহলে বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। তাহলে প্রথমে কি রয়েছে? বেরিয়াম, কার স্কুটার, বাপ রাজি। ম্যাগনেসিয়াম, যেমন ম্যাগনেসিয়ামের বিশেষত্ব কি রয়েছে? ক্যামেরার ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট কিসের ফ্ল্যাশ লাইট? ক্যামেরার। ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট আছে তাতে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়। আগে যে ক্যামেরাগুলো পাওয়া যেত ফ্ল্যাশের মাধ্যমে হতো, ডিজিটাল ক্যামেরাটা বাদে, সেই ক্যামেরার ফ্ল্যাশ লাইটে কী ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়, ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজ নয় ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম আর কোথায় পাওয়া যায়? যেমন গাছের ক্লোরোফিলে, ক্লোরোফিল, ক্লোরোফিল, গাছের ক্লোরোফিলেও তোমার ম্যাগনেসিয়াম রয়েছে। কি রয়েছে? ম্যাগনেসিয়াম রয়েছে। তারপরে কি আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিসে পাওয়া যায়? আমরা বায়োলজিতে পড়েছি, আমাদের দাঁত, হাড়, এগুলো ক্যালসিয়ামের প্রাধান্য রয়েছে। কিসে রয়েছে? দাঁত, দাঁত ক্যালসিয়াম দ্বারা তৈরি, বা ক্যালসিয়ামের প্রাধান্য রয়েছে। হাড়, হাড়, হাড়ে কি রয়েছে? ক্যালসিয়াম রয়েছে। এছাড়া ক্যালসিয়াম কিসে পাওয়া যায়? পাথর, পাথরের মধ্যেও তোমার ক্যালসিয়াম রয়েছে। স্টোনসিয়াম, স্টোনসিয়াম আর হচ্ছে বেরিয়াম, স্টোনসিয়াম এবং বেরিয়াম, এগুলো হচ্ছে তোমার, এই দুটো হচ্ছে আতশবাজি, আতশবাজি তৈরিতে কাজে লাগে। কিসে? আতশবাজি তৈরিতে। স্টোনসিয়াম আর হচ্ছে বেরিয়াম আতশবাজি তৈরির কাজে লাগে। তাহলে এইগুলো হচ্ছে এর বিশেষত্ব। তাহলে যে মৌলগুলো রয়েছে তার বিশেষত্ব পরীক্ষাতে আসে, বিশেষত্বগুলো মনে রাখতে হবে। ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিসে রয়েছে? ক্লোরোফিলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম। আর কোথায় পাওয়া যায়? ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট তাতেও ব্যবহার করা হতো। ক্যালসিয়াম দাঁত, হাড়, পাথরে পাওয়া যায়। স্টোনসিয়াম আর হচ্ছে বেরিয়াম আতশবাজি, অর্থাৎ
বিভিন্ন অনুষ্ঠানে বিয়েবাড়িতে যে বাজি পটকা ফোটানো হয় বা দিওয়ালির সময় যে বাজি পটকা ফোটানো হয় তাতে বিভিন্ন রং বিরঙ্গ সৃষ্টি হয়, তাহলে সেইগুলো কিসে স্টোনসে আমার হচ্ছে বেরিয়াম ব্যবহার করা হয়। রুবিডিয়াম, শেষে কি রয়েছে রেডিয়াম, আরবি রেডিয়াম। তাহলে রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। রেডিয়াম কি আছে? তেজস্ক্রিয় মৌল। আর এই রেডিয়াম কে আবিষ্কার করেছে? মাদাম কুরি। মাদাম কুরি তোমার এই রেডিয়াম আবিষ্কার করেছে। তাহলে এই হচ্ছে এস ব্লকের যে মৌলগুলো রয়েছে, এস ব্লকের মৌলের যে বিশেষত্ব সেইগুলো। তাহলে ক্লাস দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই ক্লাসে এখানে শেষ করা হবে। এর পরবর্তী ক্লাসে এর পরের যে শ্রেণীগুলো রয়েছে তাতে কোন কোন মৌল রয়েছে আমরা ট্রিক্সের মাধ্যমে সহজেই সেগুলো বোঝার চেষ্টা করব এবং তার যে বিশেষত্ব কী রয়েছে সেগুলো আমরা পড়ব। অর্থাৎ পিরিয়ডিক টেবিলের খুঁটে খুঁটে যা বিষয় আছে সমস্ত বিষয়গুলোকে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। যারা এখনও, আবার ফের বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে সবাইকে ধন্যবাদ।